আমাদের স্মাগলিং সেক্টরে কাজ করতে হবে, নয়তো মৃত্যু চুজ করতে হবে। সে সেকেন্ড অপশন চুজ করেছে, তাই তাকে ছাদ থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে। লাথিটা আমি মেরেছিলাম, এই যে এই পা দিয়ে। কথাটা বলে বাম পাটা নাড়িয়ে দেখলো যেন খুব মজার কিছু বলছে। আজান তাওসিফের বুকটা কেঁপে ওঠে, ভাঙা গলায় প্রশ্ন করে, কি বলে বাধ্য করা হয়েছিল ওকে? আর সব ভিডিও, ওগুলো কি? মেজবাহ কুটিল হেসে বলে, আপনারা একটু বেশি ব্রিলিয়ান্ট। কোথায় কান্নাকাটি করবেন তা নয়, ঠিকই মূল পয়েন্ট ধরে বসে আছেন। আপনার গুণধর পুত্রের গোসলের ভিডিও ধারণ করা হয়েছিল, এরপর সেটা দেখে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়। আপনার অতি লাজুক পুত্র এতেই দম ছেড়ে দিয়েছিল। আজান তাওসিফ রীতিমতো আঁতকে ওঠেন। আজাদ তার প্রথম সন্তান, তার প্রতি আবেগটা অন্যরকম। সেই সন্তানের বিষয়ে এরকম কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারলেন না তিনি। হুঁশ হারিয়ে বললেন, নোংরা নর্দমার কীট কোথাকার, বেরিয়ে যা আমার বাসা থেকে কাপুরুষের দল। আমার সন্তানকে আমি জাস্টিস পাইয়েই ছাড়বো, কেউ আমাকে আটকাতে পারবে না। এই কথাটাই রেগে ওঠে মেজবাহ। শুরু হয় তুমুল কথা কাটাকাটি। এক পর্যায়ে রাগে অগ্নিশর্মা হয়ে আজান তাওসিফের গায়ে হাত তুলে মেজবাহ। আজান তাওসিফ পাল্টা আঘাত করে মেজবাহর মা বাবা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মেজাজ খুইয়ে আজাদ তাওসিফের গলা চেপে ধরে মেজবাহ। রান্নাঘরে ভেন্টিলেটর থেকে এই দৃশ্য দেখে হুড়মুড়িয়ে দরজা খুলে বেরিয়ে আসে তাওসিনা। বাবার দিকে ছুটে যাওয়ার আগেই তার শরীর ছুঁয়ে দেয় অপবিত্র কয়টা মাতাল হাত। রাগে মানবিকতা হারিয়ে ধারালো রান্দা দিয়ে তাহসিনার সামনে জবাই করা হয় আজান তাওসিফকে। সেই সময় হিসিয়ে মেজবাহ বলে, জাস্টিস লাগবে তাই না? কথা বলার জন্য কণ্ঠনালী অক্ষত না থাকলে কথা কিভাবে বলবি সেটাই দেখব। কথা বল, বলছিস না কেন? বলে জোরালো কোপে মাথাটা আলাদা করে। সাথে সাথে রক্ত ছিটকে পড়ে মেজবাহ শরীরে। আলাদাকৃত মাথায় চুলগুলো মুষ্টিবদ্ধ করে মাথাটা তাওসিনার কোলের কাছে ছুঁড়ে মারে মেজবাহ। হতভম্ব মেয়েটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে। ঠিক সেই সময় শোনা যায় কলিং বেলের শব্দ। এতটুকু মনে পড়তেই হাঁসফাঁস করে ওঠে মেজবাহ। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করে। পুরো শরীর জুড়ে কম্পন। বাকি অংশটুকু মনে করতে চাইল না সে। নিজেকে সামলে পুনরায় এগিয়ে গেল আইসিইউর বন্ধ দরজার সামনে। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে এসে বললেন, হসপিটালের সামনে নেমেছে আমজনতার ঢল। ধর্ষণের শাস্তি চেয়ে হসপিটালের বাইরে সমবেত হয়েছে অরিনের ভার্সিটির কিছু শিক্ষার্থী, বিশেষ শিল্পপতি ও রাজনীতিবিদ, এবং তাদের ঘিরে সাংবাদিকদের আনাগোনা স্পষ্ট পরিলক্ষিত। হসপিটালের কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খাচ্ছে এত ভিড় সামলাতে। কিছুক্ষণ পর হসপিটালের সামনে উপস্থিত হয় দুটো কালো রঙের গাড়ি। দায়িত্বরত দারোয়ান তৎক্ষণাৎ গেট খুলে সালাম দেয়। প্রথম গাড়ির দরজা খুলে অস্থির পায়ে হসপিটালের দিকে এগিয়ে যায় মেহরাজ ওয়াহিদ, মেজবাহর স্ত্রী সোফিয়া রেহবার এবং তার মা। দ্বিতীয় গাড়ি থেকে বের হয়ে আসে মেহরাব এবং তার প্রিয় কৌশিক মজুমদার। দুজনের অফিসিয়াল গেট আপে হাজির হয়েছে দেখে অনেক মানুষ উৎসুক চোখে দেখছেন তাদের। সোফিয়া 5 মাসের উঁচু পেটটা সামলে দ্রুত হাঁটতে বেশ হিমশিম খাচ্ছে। পেছন থেকে তার মা বলে, ধীরে সুস্থে হাঁটতে পারিস না? বাচ্চাটা কিছু হলে মেস বা তোকে তুলে আছাড় দিতে দুবার ভাববে না। চিন্তায় অস্থির সোফিয়া দ্রুত কদম চালিয়ে সামনে যেতে যেতে বলে, ওই মানুষটা বড্ড একা মা, ওর আমাকে দরকার, ভীষণ দরকার। হসপিটালের ভিআইপি ফ্লোরে এসে লিফট থামতে একে একে বের হলো মেহরাব, কৌশিক, সোফিয়া এবং তার মা। সোফিয়া দ্রুত কদমে এগিয়ে নিল হোঁচট খেয়ে পড়তে যেতে নেয়। তৎক্ষণাৎ সোফিয়ার মা টেনে ধরে তার ডান হাতের কবজি। সোফিয়া চোখ খুলে বড় বড় শ্বাস নেয়। সম্পূর্ণ দৃশ্য দেখে সোফিয়ার মা শাইলা রেহবার হাঁ হতাশ করে উঠলেও মেহরাব শান্ত সুরে বলে, এই সময় এতটা অসাবধানতার বাচ্চার জন্য ক্ষতিকর। সোফিয়া কথা না বাড়িয়ে সাবধানে সামনে এগোতে থাকে। সামান্য এগোতেই চোখে পড়ে শাশুড়ি এবং শ্বশুরকে। তার সামনে দাঁড়িয়ে
সালাম বিনিময় করে টুকটাক কথা বলে সোফিয়া অস্থির চিত্রে শুধালো। আম্মা, আপনার ছেলে কোথায়? মাইমুনা ওয়াহিদ রক্তিম চোখে তাকালেও বাহিরের মানুষের সামনে সিনক্রেট করতে চাইল না। অস্বাভাবিক শান্ত স্বরে বললেন, সামনের কেবিনের দিকটা চেক করে দেখো, ওদিকেই আছে সম্ভবত। নিজের মাকে রেখে ঝটপট উঠে দাঁড়িয়ে অপ্রস্তুত কণ্ঠে সোফিয়া বলল, আমি একটু আসছি। কেউ তেমন একটা নজর দিল না সেদিকে। তবে সোফিয়ার মা খানিকটা বিরক্ত হলেন। মেজবাহ তীক্ষ্ণ নজরে পরখ করল সবটা। কৌশিক সোফিয়া যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, স্বামী পাগল মহিলা কথাকার। মেজবাহ ততক্ষণ নীরব থাকলো। এখন গলা খাকারি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ চেষ্টা করলো। মোশাররফ ওয়াহিদ চোখ তুলে তাকিয়ে প্রশ্ন করলেন, তোমাদের পরিচয়? মেজবাহ নিজের পরিচয় দিয়ে বলল, মিস অরুণিকা ওয়াহিদের কি অবস্থা? ডক্টর কি বলেছেন? মোশাররফ ওয়াহিদ দুঃখিত কণ্ঠে বললেন, বাঁচার সম্ভাবনা খুব কম। আমার বাচ্চাটাকে একদম মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ওই জানোয়ার। মেহরাব নির্লিপ্ত সুরে বলল, আপনারা রেপ কেসের ডায়েরি করেছিলেন, তবে এতটুকু ইনভেস্টিগেশন করে আমরা জেনেছি দ্যাট ওয়াজ নট আ রেপার কেস। মোশাররফ ওয়াহিদ বিরক্ত হয়ে বললেন, অনলাইনের ভিডিওগুলো স্পষ্ট প্রমাণ সবকিছুর। এর বেশ কিছু আমি জানি না, জানতেও চাই না। আমার ফুলের মতো বাচ্চাটার জীবন ধ্বংস করে দিয়েছে ওই বাস্টার্ড। ওর ফাঁসি হওয়া উচিত। তোমরা প্রসিডিউর স্টার্ট করো। তোমার সিনিয়রদের সাথে আমি কথা বলে নিব। সরি স্যার, বাট আইন সবার জন্য সমান। আপনাদের প্রসেস মানতে হবে এবং আসল সত্যটা উদ্ঘাটন করতে আমাদের সহায়তা করতে হবে। অন্যথায় আমরা ভিন্ন ব্যবস্থা নিতে বাধ্য হব, যেটা আপনাদের জন্য খুব একটা সম্মানজনক হবে না। মোশাররফ ওয়াহিদ দাঁতে দাঁত পিষলেন, বিড়বিড়িয়ে বললেন, সবাই বৃহৎ জ্ঞানী। স্ট্যাটাসের থেকেও চাপার জোর বেশি হয়েছে। সব কয়টাকে দেখে নিব। এই মেসবা অপদার্থটা কোথায় গিয়ে দুঃখ বিলাস করছে কে জানে। আজকের দিনটাই কুফা। এতক্ষণ খুব মনোযোগ দিয়ে সব কথা শুনলেন মাইমুনা ওয়াহিদ। মেহরাবের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করেন, জাদ কেমন আছে? ডক্টর কি বলেছে? মেহরাবের ভুরু জোড়া কিঞ্চিত কুঁচকে গেল। নিজেকে সামলে উত্তর দিল, সৌভাগ্যক্রমে ওনার হার্ট ডান সাইডে, গুলিটা বাম সাইডে লাগার কারণে এখনো শ্বাস নিচ্ছেন, তবে অবস্থা ক্রিটিক্যাল। বাঁচার সম্ভাবনা অনলি 10%। মাইমুনা ওয়াহিদ কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, পিস্তলে কি অরিনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? মেহরাব বুঝল মাইমুনা ওয়াহিদের চিন্তা। হাজার হোক মায়ের মন। খানিকটা ইস্তস্তত হয়ে উত্তর দিল, রিপোর্ট এখনো আসেনি ম্যাম, বিষয়টা শনাক্ত করা যায়নি এখনো। মাইমুনা ওয়াহিদ বুকে পাথর চেপে রেখে বললেন, বাবা, আমার নাম্বারটা রাখো। রিপোর্ট আসলে সাথে সাথে একটু জানিয়ে দিও। এই উপকার করলে আমি কৃতজ্ঞ থাকব। মেহরা প্রফেশনাল ক্যারেক্টার থেকে বেরিয়ে কোনো দ্বিধা ছাড়াই এগিয়ে গেল মাইমুনা ওয়াহিদের সামনে। হাঁটু গেড়ে ফ্লোরে বসেও ওনার চোখে চোখ রেখে বলল, ম্যাম, আমি আপনার সন্তানের মতো। এই সামান্য বিষয়ে এতটা ফর্মালিটি দেখানোর প্রয়োজন নেই, তবে আমার অনুরোধ থাকবে একটুখানি নিজের খেয়াল রাখুন। রিপোর্ট যাই আসুক, আপনাকে আপনার সন্তানের জন্য লড়তে হবে, এটা সুনিশ্চিত। আপনি এই সময় মনোবল হারালে আমরা অরুণিকা ওয়াহিদ অরিন নামক এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে ফেলব। এতটুকু সান্ত্বনা ভেঙে গুড়িয়ে দিল মাইমুনা ওয়াহিদের নিরেট সত্তা। বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। মেহরাব আকবারে কিছু না বলে সোফিয়ারের মাকে ইশারায় বলল, ওনার খেয়াল রাখুন। কতটুকু বলে কন্দন পায়ে স্থান ত্যাগ করে মেহরাব এবং কৌশিক। কত শত তথ্য উন্মোচন বাকি সেটা কেবল সময় বলবে। মেজবাহর পুরো নাম মেহরাজ ওয়াহিদ মেজবাহ। যারা ভুলে গেছেন তাদের জন্য রিমাইন্ডার। ভাবলেশহীন ভঙ্গিতে গায়ে এলে বেঞ্চে উঠে থাকা মেজবাহ সামনে ছোট ছোট কদম ফেলে উপস্থিত হয় সোফিয়া।
মেজবাহ এক কদম সামনে দাঁড়ালেও নির্বিকার মেজবাহ তাকে খেয়াল করেনি। সোফিয়া এবার পূর্ণাঙ্গ দৃষ্টি রাখলো মেজবাহর উপর। সবসময় পরিপাটি থাকা ছেলেটা আজ বড্ড অগোছল। ফর্সা চেহারায় রক্তিম ভাব, চোখের নিচে হালকা কালচে দাগ, ইন করে রাখা শার্টটা এলোমেলো, হাত ঘড়িটা উল্টো পড়েছে। সবসময় ফ্যাশন নিয়ে সচেতন থাকা মানুষটা কুচকানো শার্ট পরেই বেরিয়ে এসেছে। একটা দীর্ঘশ্বাস অজান্তেই বেরিয়ে আসে ভেতর থেকে। সোফিয়া সামান্য এগিয়ে গিয়ে আরেকটু ঘনিষ্ঠ হয়। হাতে মেজবাহর মুখটা ধরে সামান্য উপরে তুলে বলে, আমার দিকে তাকান। মেজবাহ নজর মেলাতে পারছে না। সোফিয়া আবারও একই কথা বললে মেজবাহ নিরুত্তর থাকে। কেবল চোখ দিয়ে গড়িয়ে পড়ে অনুতাপের অশ্রু। সোফিয়ার অন্তঃকহর বিচলিত হয়। অস্থির কণ্ঠে বলে, মেহরাজ, আমার মেহরাজ, কি হয়েছে? তাকান আমার দিকে। প্রিয় নারীর সংস্পর্শে এসে মেজবাহ মোমের মতো গলে যায়। সোফিয়ার কোমল জাপটে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। অস্পষ্ট স্বরে বলে, অতীত আমাকে ধ্বংস করে দিল সফি, আমার সবকিছু কেড়ে নিল। একটা ভুল আমার জীবনের সুখ নিশ্চিহ্ন করে দিল। আমি পাপী, তবে শাস্তি কেন নির্দোষের ঘাড়ে পড়ল? আমি পারছি না সফি, আমি ক্লান্ত। মেজবাহ আকস্মিক এমন জাপটে ধরায় সোফিয়ার কিঞ্চিত ব্যথা পেল। নিজেকে সামলিয়ে মেজবাহর চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আপনি অতীতের মেজবা নেই মেহরাজ। আপনি এখন সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। অতীত পাল্টানো যায় না, তবে আল্লাহর ওপর একটু ভরসা রাখুন। তিনি সবটা জানেন এবং উনি যা করেন ভালোর জন্যই করেন। হতাশ হবেন না প্লিজ। মেজবাহ সোফিয়ার নরম উদলে মুখ গুজে অস্পষ্ট স্বরে বলে, আমার শাস্তি আমার কলিজার টুকরোটা কেন পেল? আমার ভেতরটা অনুতাপে কুগড়ে যাচ্ছে। আমি ব্যর্থ, আমি লজ্জিত, আমি অপরাধ স্বীকার করে প্রস্তুত ছিলাম। তবুও কেন আমার বোনটাকে মাসুল দিতে হলো? সফিয়া, আমি নিতে পারছি না এসব। আম্মা বলে আমি আমি মেজবাহকে অস্থির হতে দেখে সোফিয়া আরেকটু ঘনিষ্ঠ হয়ে একদম মিশে যায় মেজবাহর বাহু বন্ধনে। পিঠে হাত রেখে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলে, হুশ, একদম কাঁদবেন না। যা হয়ে গেছে সেটা পরিবর্তনের সুযোগ নেই। ভুল যেহেতু আমরা করেছি, তাই অরুণীর জীবনটা গুছিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আমাদের অরুণী ভীষণ ভালো থাকবে মেহরাজ। আমরা ওকে বেস্ট লাইফ দিব। আপনি ভেঙে পড়লে আমরা অরুণীকে চিরতরে হারিয়ে ফেলব। আপনি সেটা চান? মেজবাহ বাচ্চাদের মতো দুদিকে মাথা দুলানো, অর্থাৎ না। সুফিয়া সামান্য সরে আসতে নিলে আচমকা ব্যথায় সূচক শব্দ করে ওঠে। মেজবাহ যেন হুঁশে ফিরে তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে আলতো করে নিজের কোলে বসায়। ব্যগ্য কণ্ঠে বলে, আর ইউ ওকে সফি? বাবু ঠিক আছে? ব্যথা পেয়েছো? ডক্টর ডক্টর সুফিয়া চোখ মুখ কুঁচকে বলে, অস্থির লাগছে। বোরকা নেকআপটা খুলে একটু রেস্ট নিতে পারলে ভালো লাগতো। মেজবাহ তড়িঘড়ি করে ওকে কোলে তুলে পাশের কেবিনে নিয়ে যায়। ফ্লোরটা সম্পূর্ণ বুক করা, সম্পূর্ণ এক্সপ্রেস এবং অহিত ফ্যামিলির হাতে। এজন্যই মেজবাহকে বেগ পোহাতে হলো না। দ্রুত কেবিনে ঢুকে দরজা নক করে সোফিয়ার বোরকা হিজাব সরিয়ে দিতে দিতে বলল, এসব এখন কেন পড়েছো? তুমি জানো না তোমার শ্বাসকষ্টের তীব্র সমস্যা আছে? সোফিয়া স্মিত হেসে বলল, আমার শরীরে 1 ইঞ্চি অংশ অন্য পুরুষের নজরে আসার আগে আমার মৃত্যু হোক। আমি আপনার অর্ধাঙ্গিনী। আমার সর্বত্রে কেবল আপনার অধিকার আছে মেহরাজ। আপনি ব্যতীত অন্য পুরুষের অনাকাঙ্ক্ষিত দৃষ্টি আমার জন্য হারাম বলে আমি জানি। মেজবাহ ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে বলল, আই ডোন্ট ডিজার্ভ ইউ। তুমি পবিত্র, অথচ আমি পাপের রাজত্বে রাজ করা এক দুশ্চরিত্র সত্তা। ইউ ডিজার্ভ বেটার। সোফিয়া ম্লান হেসে বলল, আপনি আমার কাঙ্ক্ষিত এবং একমাত্র ঠিকানা। এর বাহিরে কোনো যুক্তি, তর্ক, ন্যায়, অন্যায় কিংবা পাক পবিত্র হিসেবে আমি যেতে চাই না। ভাগ্যের ফেরে আপনাকে পেয়েছি। আপনাকে ঘিরেই আমার সমস্তটা বিলীন করেছি। শেষ মুহূর্তে এসে আমাকে ছেড়ে যাওয়ার পায়তারা করলে আমি আপনাকে মাফ কখনো করব না মেহরাজ। মেজবাহ নিশ্চুপে সবটা শুনে কাতর চোখে তাকিয়ে বলল, বদুয়া সবার সক্ষতা নেই সফি, দোহাই লাগে একটু শান্তি দাও। সুফিয়া মেজবাহর বুকে মাথা রেখে বলে, আমাকে বুকে নিয়ে একটু ঘুমাবেন?
মেজবাহ অস্থির চিত্রে বলে। আবির অবস্থা খুবই ক্রিটিক্যাল সফি। এই অবস্থায় কথা শেষ করতে না দিয়ে সোফিয়া বলল, আল্লাহর ওপর ভরসা রাখুন, আমাদের অরুণীর কিচ্ছু হবে না। অরুণীকে সামলাতে হলে আপনার সুস্থতা জরুরি। মেজবাহ আর কথা বাড়ালো না, চুপচাপ ভদ্র বাচ্চাদের মতো সোফিয়াকে বুকে আগলে নিয়ে চোখ দুটো বুজে ফেলল। গত 3 দিন যাবৎ নির্ঘুম মেজবাহ কিছুক্ষণের মাঝে তলিয়ে গেল গভীর নিন্দায়। স্বপ্নে ভেসে উঠল অতীতের আরেকটি খণ্ডচিত্র। আজান তাওসিফের খণ্ডিত লাশ দেখে তাওসিনা রীতিমতো আটকে উঠছিল। কাটা মাথাটা বড্ড ভয়ঙ্কর দেখাচ্ছিল। চোখ দুটো বিব্রত ভাবে তাকিয়েছিল তাহসিনার ক্রন্দনরত মুখের দিকে। মেয়েটা চিৎকার দিয়ে পেছনে সরে যেতে নিলে মেজবাহ বাকি বন্ধুরা হো হো করে হেসে ফেলে। একজন তাহসিনার গাল ছুঁয়ে দিয়ে বলল, ভয় পেলে মেয়েদের এত সুন্দর লাগে জানা ছিল না তো। ভয় পেয়ে আমাদের জড়িয়ে ধরলে সেটা আরো ভালো লাগতো। কথাগুলো সুর টেনে বলে মেজবাহ এক বন্ধু। সদ্য বাবা হারানো এতিম মেয়েটা তখনও নিষ্পলক চেয়েছিলেন বাবার ছিন্ন বিচ্ছিন্ন দেহের দিকে। টপ টপ করে গড়িয়ে পড়া রক্ত দেখে ক্ষণে ক্ষণে সঙ্গীত হয়ে জড়সড় হয়ে যাচ্ছিল। অতিরিক্ত শকে মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল, অথচ নোংরা কীটগুলো তা বোঝেনি। কতগুলো হাত নানান অশ্লীল ভঙ্গিতে ছুঁয়ে দেয় তাহসিনার অপরিপক্ক শরীর, অথচ মেয়েটা তখনও ঠাওর করে উঠতে পারেনি। আচমকা কলিং বেলের শব্দে উপস্থিত 11 জন যুবক খানিকটা ভীত হয়। মেজবাহ সবাইকে চুপ করতে বলে আজান তাওসিফের খণ্ডিত দেহ একত্রে করে সোফায় কভার দিয়ে ঢেকে দেয়। তারপর লম্বা লম্বা পা ফেলে দরজার দিকে এগিয়ে গিয়ে ট্রিপ হলে চোখ রাখতেই দেখে জায়ানকে। মাথায় টুপি পরিহিত তীক্ষ্ণ জায়ানকে দেখে মেজবাহর শয়তানি মস্তিষ্ক আরেক বুদ্ধি খেলে যায়। ক্যাম্পাসে আজাতের লাশ দেখতে গিয়ে মেজবাহর র্যাগিং সম্পর্কে জেনে তার গালে সপাটে দুটো চর বসিয়েছিলেন জায়ান। সুযোগ মেলেনি বিধায় বদলা নেওয়া হয়নি। আজ যখন সুযোগ মিলেছে তখন তা হাতছাড়া করার মানে হয় না। জায়ানকে অবাক করে দিয়ে গেট খুলে মেজবাহ আমোদিত গলায় বলে, ওয়েলকাম মেজো ব্রিলিয়ান্ট, কেমন আছো? জায়ান ভুরু কুঁচকে রাগান্বিত স্বরে বলে, আপনি এখানে কেন এসেছেন? আমার ভাই জীবিত নেই আপনার জাগ ফুলফিল করার জন্য। কথাগুলোতে লুকিয়ে ছিল একরাশ যন্ত্রণা, অথচ মেজবাহ সেই সব শুনে হো হো করে হেসে বলে, তাতে কি, তোমার বোন তো আছে। আজাদের থেকেও তোমার বোনকে জাগ দিতে আমি বেশি ইন্টারেস্টেড। তুমি চাইলে এই ইন্টারেস্টিং খেলার দর্শক হতে পারো। জায়ান রেগে উঠে একটা ঘুষি মারে মেজবাহর মুখে। ড্রাগ অ্যাডিক্টস মেজবাহর শরীরে যেন অমানুষ ভর করে। জায়ানকে ভেতরে নিয়ে কয়েকজন মিলে বেধড়ক মারধর করে। জায়ান নিভু নিভু চোখে এক পলক বোনের দিকে তাকাতেই দেখে তাহসিনা এক দৃষ্টিতে মেঝেতে পড়ে থাকা লাল তরলের দিকে তাকিয়ে আছে। ঘণ্টা খানেক পর মুখের উপর এক পশলা পানির ঝাপটা পড়তে আস্তে ধীরে চোখ মেলে তাকায় জায়ান। শরীরের অস্বাভাবিক ব্যথা খানিকটা হালকা লাগলেও মনে হচ্ছে কোনো এক স্বপ্নের দুনিয়াতে বাস করছে সে, কেবল যেন একটা ঘোরের মধ্যে আছে। তবে মেয়েলি কান্নার সুরে সেই বিভ্রম কেটে যায়। চোখে মেলে সামনে তাকাতেই দেখে তার বোনকে মেজবাহ এক বন্ধু বলছে, তুমি জামা খুলে বিবস্ত্র না হলে মেজবা এক্ষুনি তোমার ভাইয়ের গলাটা শরীর থেকে আলাদা করে দিবে, ঠিক তোমার বাবার মতো। ইয়োর কাউন্টডাউন স্টার্টস নাও। 1, 2, 3। তাহসিনা চিৎকার দিয়ে কাঁদছে। এতিম মেয়েটা তার শেষ আশ্রয়টা কোনো কিছুর বিনিময়ে হারাতে চায় না বলে নিজের সম্ভ্রম হারাতে দ্বিধা করল না। স্রেফ সৃষ্টিকর্তার নিকট জানিয়ে রাখল এক নীরব আর্জি। যার নিভু নিভু চোখে এসব দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার হাত পায়ে এবং মুখ বাঁধা। সামনে একটা বড় রামদা নিয়ে বসে আছে মেজবাহ। মুখে কিছু বলতে না পারলেও পরক্ষণে মাথা ঝাঁকিয়ে জায়ান বোঝাতে চাইল, এমন করিস না বোন, সম্মান বিকে বাঁচা চাইতে সম্মানের সহিত মরে যাওয়া ঢের ভালো। তাহসিনা শুনল না। তাদের কথা মতো দেহের আব্রত ত্যাগ করলে সকলে হই হুল্লো করে ওঠে। তাহসিনা লজ্জায় 2 চোখ বুজে কেঁদে ওঠে। মেজবাহ এক
বন্ধু শীষ বাজিয়ে বলে, ডেড ড্রপ গর্জিয়াস লেডি, এমন মাল লুকিয়ে রাখলে হয়? আজকে একটা খাসা লাঞ্চ হবে। জায়ানের গলার কাছে রামদাটা এবার হৃৎপিণ্ডের কাছে এনে মেজবাহ বলে, এই অপরূপ সৌন্দর্যের ভাগ নির্দ্বিধায় কোনো জবরদস্তি ছাড়া আমার ফ্রেন্ডের মাঝে বিলিয়ে না দিলে তোমার পরিবারের চতুর্থ সদস্যকে কুরবানির পশুর মতো জবাই করা হবে। সো আর ইউ রেডি হানি? তাহসিনা চিৎকার করেনি, নিজেকে বিলিয়ে দিয়েছে সেই পশুদের হাতে। তবে মেজবাহ সেদিকে ধ্যান দেয়নি। সে তো জায়ানকে শাস্তি দিতে ব্যস্ত ছিল। তাহসিনার মুখ থেকে সামান্য যন্ত্রণা মিশ্রিত চিৎকার শোনা গেলে সাথে সাথে জায়ানের বুকে নামদা দিয়ে একটা করে টান দেওয়া হতো। তাহসিনা জ্ঞান হারানোর আগ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করে তার ভাইকে বাঁচাতে। পরিশেষে সফল হলেও মেয়েটা নিজের প্রাণ ত্যাগ করে সেই পাশবিক নির্যাতনের ফলে। মেজবাহ বন্ধুরা যখন বিষয়টা টের পায় তখন বহু দেরি হয়ে গেছে। ক্ষত বিক্ষত শরীরটার একটা অংশ অক্ষত ছিল না। সবাই বেশ ভয়ে পেয়ে যায়। তিনটা লাশের অবস্থা দেখতে বুঝতে বাকি থাকবে না যে এগুলো মার্ডার। ওরা বুদ্ধি করে প্রথমে আজাদ তাওসিফের লাশের আগুন ধরিয়ে দেয়। মানুষ পোড়ার বিকট গন্ধে কয়েকজন তৎক্ষণাৎ বমি করে ফেলে। মেজবাহ বুঝে এভাবে কাজ হবে না। 3 জনকে 3 রুমে রেখে অতঃপর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে পুড়িয়ে মারা হয়। সেই অগ্নি সংযোগের জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যায় এক সুখী পরিবার। সৌভাগ্যক্রমে বেঁচে যায় এক দুর্ভাগা, যার অস্তিত্ব টিকে থাকে কেবল প্রতিশোধের নেশায়। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এর মধ্যে প্রায় 15 দিন পার হয়েছে। পরিস্থিতি শান্ত, তবে মিডিয়া তখনও তোলপাড় চড়ছে। এসপি মেহরাব শিকদার পুরো কেসটা বড্ড বেশি গোপনীয়তা অবলম্বন করে হ্যান্ডেল করছেন। তার কাণ্ডে মিডিয়া রীতিমতো হতাশ। কালপিটকে মেডিকেলে নেওয়ার পর আর কোনো তথ্য পাওয়া যায়নি। কেসের চূড়ান্ত ফলাফল কী হবে তা নিয়ে সকলেই উৎসুক। 2 দিন হলো অরিনকে বাসায় নিয়ে আসা হয়েছে। প্রাণশল্য মেয়েটা যেন জীবন্ত লাশে পরিণত হয়েছে। মুখ ফুটে টু শব্দ করে না, কেবল নির্নিমেষ তাকিয়ে থাকে। জ্ঞান ফেরার পর চরম পাগলামি করেছিল অরিন, কিন্তু জায়ানের বিষয়ে সামান্য তথ্যও জানতে পারেননি। তখন থেকে চুপ হয়ে যাওয়া মেয়েটা আর একটাও শব্দ উচ্চারণ করেনি। মেজবাহ অরিনের সামনে দাঁড়ানোর সাহস পায়নি। দূর থেকে সব তথ্য রাখছেন বোনের। মোশাররফ ওয়াহিদ বর্তমানে ব্যবসার কাজে দেশের বাইরে অবস্থান করছেন। মাইমুনা ওয়াহিদ দেখভাল করছেন অরিনের। নিস্তেজ অরিনকে দেখলে তার বুক ফেটে কান্না আসে, কিন্তু এই সময়টা যে ভেঙে পড়ার নয়। অরিনের ব্রেকফাস্ট রেডি করছিলেন মাইমুনা ওয়াহিদ। এমন সময় কলিং বেলটা বেজে ওঠে। একজন গৃহ পরিচালিকা গিয়ে দরজা খুলে দিতেই মেহরাব এবং কৌশিককে দেখে চমকে যায়। তারা ভেতরে ঢুকতে ঢুকতে বলে, চমকে যাওয়ার কিছু নেই, মিসেস মাইমুনা ওয়াহিদকে বলুন আমরা এসেছি। মাইমুনা ওয়াহিদকে ডাকতে হয় না, তিনি নিজেই উপস্থিত হন সেখানে। মেহরাবদের দেখে একগাল হেসে বললেন, কি খবর, কেমন আছো? বসো বাবা, তোমাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করি। মেহরাব তারা দেখিয়ে বলল, না ম্যাম, হাতে সময় কম। তাছাড়াও আমরা অফিসিয়াল কাজে এসেছি। মিস অরিনের স্টেটমেন্ট নেওয়াটা জরুরি। আমরা কি ওনার সাথে একান্ত কিছুক্ষণ কথা বলতে পারি? মাইমুনা ওয়াহিদ খানিকটা অপ্রতিভ হন, অপ্রস্তুত কণ্ঠে বলেন, অরিন তো অসুস্থ বাবা, কোনো ছেলে মানুষ দেখলেই বয়ে ছিটিয়ে যাচ্ছে, এমন অবস্থা। মেহরাব ওনাকে আশ্বস্ত করে বলল, ম্যাম, এটা অত্যন্ত জরুরি। আমাকে একবার চেষ্টা করে দেখতে দিন। যদি এটা কোনো ব্যাড ইফেক্ট পড়ে তাহলে আমি নিজেই এই কার্যক্রম বন্ধ করে দিব। মাইমুনা ওয়াহিদ রীতিমতো দোটানায় পড়ে যান। উপায়ন্তর না পেয়ে সম্মতি প্রকাশ করেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়েছিলেন অরিন। চেহারায় লাবণ্যতা কোথায় যেন হারিয়ে গেছে। গোলগাল শরীরটা শুকিয়ে রোগা দেখাচ্ছে। গলায়, বুকে, পিঠে ক্ষীণ হয়ে আসা লাভ বাইটের চিহ্নগুলো তখনও কিছুটা স্পষ্ট। তবে সেগুলো ভালোবাসার নয়, বরং উগ্রতার চিহ্ন। কথাটা মনে পড়তে অরিনের 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা।
অস্পষ্ট স্বরে বলে, জান সাহেব, ও জান সাহেব, আমাকে দুনিয়ার চোখে কলঙ্কিত কেন করলেন? আমার শরীরে থাকা প্রতিটা স্পর্শ বৈধ, সেটা কেন বলে গেলেন না আপনি? এতটুকু বলতে হাঁপ ধরে গেল। ইদানিং শরীরটা সঙ্গ দেয় না। শুষ্ক ঢোক গিলে গলা ভিজে পুনরায় অরিন বলল, কোনো পাপের শাস্তি এতটাও নির্মম হয়? হৃদয় চিরে খুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসার পরেও ভেতরটা না পাওয়ার, দাবানলে জ্বলে পড়ে ছাড়খাড় করে দেওয়ার নামই বুঝি অপূর্ণতা? ফুপিয়ে উঠল মেয়েটা। ডেসিনেট কর্নার ধরে আস্তে ধীরে ফ্লোরে বসে মুখে হাত চেপে কান্নার শব্দ আটকানোর বৃথা চেষ্টা করল অরিন। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে ড্রেসিং টেবিলের পিঠ এলিয়ে অস্পষ্ট স্বরে বলল, মস্তিষ্ক আপনিময় যন্ত্রণার স্মৃতিচারণে বিষাদে বিদীর্ণ। ভালোবাসা নয়, আফসোসগুলো অশ্রু ফোটায় ঝরে। ভুলে যাওয়ার শপথ গ্রহণের পরেও হৃদয়কুঞ্জ অভিযোগ করে, হাজারো পূর্ণতার গল্প পেরিয়ে আমরা কেন অপূর্ণতার ভিড়ে হারিয়ে? দুঃখ বিলাসে ব্যস্ত অরিন দরজার কড়া নাড়ার শব্দও শুনতে পায়নি। দরজার ওপাশ থেকে মাইমুনা অহিদ হন্তদন্ত হয়ে এক্সট্রা চাবি দিয়ে লক খুলে ঘরে প্রবেশ করেন। ওনার সাথে মেহেরাবও চিন্তিত ভঙ্গিতে ঘরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করতেই দেখে অরিন মাই এলিয়ে চোখ বুজে বন্ধ আছে। নীরব অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। মাইমুনা অহিদ দীর্ঘশ্বাস ফেলে ডেকে ওঠে, অরুমা। অরিন চোখ মেলে সামনে একজন অচেনা পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা গুটিয়ে যায়। চোখ মুখে আতঙ্ক ফুটে ওঠে। মেহরাব তা দেখে শান্ত গলায় বলে, আমি এসপি মেহরাব শিকদার। আপনার কেসটা আমি হ্যান্ডেল করছি। আপনি যেই কাঙ্ক্ষিত ব্যক্তির খোঁজ চেয়ে পাগলামি করেছিলেন তার সম্পূর্ণ বায়োডাটা আমার জানা আছে। আমরা কি এই বিষয়ে কথা বলতে পারি? ভয়ে গুটিয়ে আসা অরিন এবার আর চোখে তাকায় মেহরাবের দিকে। অরিনের কৌতূহলী চোখ দুটো দেখে বিড়বিড়িয়ে মেহরাব বলে, সাব্বাস মিস্টার শিকদার। অরিন আস্তে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, গার্ডেনে বসে কথা বলি। মেয়েটা বন্ধ ঘরে কথা বলতে ভয় পাচ্ছে ব্যাপারটা ভেবেই মেহরাবের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। মুখ ফুটে বলল, সমস্যা নেই, তবে জায়গাটা সেফ হতে হবে। কনভারসেশনটা ভীষণ কনফিডেন্সিয়াল। মাইমুনা অহিদ কিছু একটা ভেবে বললেন, তোমরা লাইব্রেরির রুমটা। অরিন সাথে সাথে চিৎকার দিয়ে বলল, না, লাইব্রেরি না। অরিনের ভীতস্তত চেহারা দেখে মেহরাব বলল, মিস অরুণিকা ওয়াহিদের কথা মতো আমরা বাগানেই বসি। কৌশিক আছে, ও সেফটির ব্যাপারটা সুনিশ্চিত করবে। ডোন্ট ওয়ারি। মাইমুনা অহিদ ভেবে বললেন। আচ্ছা, যাও তোমরা। মেহরাব এবং কৌশিক সামনে এগিয়ে গেল। গন্তব্য গার্ডেন এরিয়া। পেছনের উৎকণ্ঠা বুকে চেপে গুটি গুটি পায়ে এড়িয়ে এলো অরিন। বেচারি যদি জানতো এই এক সাক্ষাৎ তার গোটা জীবন এক ঝটকায় তছনছ করে দিবে, তবে কি সে যেত? অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকায়। প্রভাতটি যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। অহিদ কুঞ্জের গার্ডেন এরিয়া বিশাল এলাকা জুড়ে বিস্তারিত। নানান ধরনের বিদেশি ফুলের সমারোহে তৈরি চমৎকার একটি স্থান। তবে এখানে আসার অনুমতি অরিন ব্যতীত কারোরই নেই। অরিনের 16তম জন্মদিনে মেজবাহ এই অসাধারণ উপহারটা দিয়েছিলেন তাকে। বাগানের প্রবেশদ্বার খুলে ভেতরে প্রবেশ করতে একরাশ মুগ্ধতা ছুঁয়ে গেল তাদের অন্তঃকরণ। কেবল অরিন নির্বিকার রইল। মাইমুনা অহিদ তাদের সিটিং জোনের দিকে নিয়ে যেতে যেতে বললেন, তোমরা বসে আলোচনা শেষ করো, আমি চা কফির ব্যবস্থা করছি। মেহরাব তৎক্ষণাৎ নাকচ করে বলল, একদম প্রয়োজন নেই এসবের। আমাদের একটু প্রাইভেসির দরকার। হোপফুলি আপনি বিষয়টা বুঝবেন ম্যাম। মাইমুনা অহিদের মুখটা দ্বিধান্বিত দেখালো। চৌকাস দৃষ্টিতে সেটা খেয়াল করে মেহরাব ক্ষীণ হেসে বলল, ভিকটিমের খাতায় মিস অরুণিকা ওয়াহিদের নাম আছে বলেই আমরা অতটা কোঅপারেট করেছি। ওনার জায়গায় অন্য কেউ হলে রিমান্ড ভিক্টোরিয়ামের মতো থানায় সেই ভুতুরে অস্বাস্থ্যকর পরিবেশে স্টেটমেন্ট নেওয়া হতো। আপনারা সহজাত প্রডিউসিওর ফলো না করে আমাদের বাধ্য হয়ে
ওনাকে থানা পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে ম্যাম। মাইমুনা ওয়াহিদ অবাক চোখে তাকালেন মেহরাবের দিকে। ছেলেটা বড্ড স্টেজ ফরওয়ার্ড কথা বলে, কোনো ভনিতা নেই, কোনো ছলচাতুরি নেই, একদম নিরেট কর্তব্যপরায়ণ অফিসার যেন। মাইমুনা ওয়াহিদ আর কথা না বাড়িয়ে ওদের বসতে বলে অন্দর মহলের দিকে এগিয়ে গেলেন। রাজকীয় চেয়ারটা টেনে বসতে বসতে সামনে বসা অরিনের নির্লিপ্ত মুখের দিকে তাকিয়ে মেহেরাব প্রশ্ন করল, কেমন আছেন মিস অরুণিকা?